ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে একটা ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে, যেটা নির্বাচন কমিশন বলেছিল 28 তারিখেই প্রকাশিত হবে। কিন্তু যা হচ্ছে সেটাকে বলা যেতে পারে তালিকা প্রকাশের পরেও তালিকা তৈরির কাজ চলছে, এবং এই কাজটা চলতে থাকবে এরকমই বোঝা যাচ্ছে। কতদিন চলবে, কবে কাজটা শেষ হবে কেউ জানে না, কারণ যে কাজটা এক্সিকিউটিভের করার কথা, আধিকারিক প্রশাসনিক আধিকারিকদের করার কথা নির্বাচন কমিশনের অধীনে, সে কাজটা এখন করছেন জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা, বিচারকরা করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। অনেকগুলো অস্পষ্টতার জায়গা আছে। এই যে বিচারকরা কাজ করছেন, তাদের কাজ নিয়ে যদি কারো প্রশ্ন ওঠে, পরে অভিযোগ থাকে, তাহলে সেটা কোথায় জানাতে হবে? আদালতের কাছে নাকি নির্বাচন কমিশনের কাছে? প্রশ্ন আছে যে ভোট তো এসে গেল, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা গঠন করতে হবে, তাহলে একটা তালিকা, যে তালিকা এখনো তৈরি হয়নি, তালিকা তৈরির কাজ চলছে, অসম্পূর্ণ তালিকার উপরে কি ভোট হতে পারে? অনেকগুলো প্রশ্ন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সমীক সেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস কলকাতা, তার অধ্যাপক। সমীক আজকে আমাদের অনুষ্ঠানে এই বিষয়ে প্রথম আসছেন। সমীক, জুডিশিয়াল সার্ভিসের লোকেদের দিয়ে, অর্থাৎ জুডিশিয়ারিকে দিয়ে এক্সিকিউটিভের কাজ করানো, যে কাজটা করা হচ্ছে, আমি যে প্রশ্নগুলো তুললাম, অনেকগুলো সংশয়ের জায়গা আছে, প্রশ্নের জায়গা আছে। আপনি যদি সেগুলো প্রথমে একটু চিহ্নিত করেন, আপনার কি মনে হচ্ছে এই কাজটা যেভাবে করা হচ্ছে সেই বিষয়ে? সমীক, প্লিজ বলুন। দেখুন, এই বিষয়ে তো এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক প্রশ্ন যে জুডিশিয়ারিকে দিয়ে এক্সিকিউটিভের কাজ করানো হচ্ছে, কিন্তু কেন? এবার আমরা যখনই কেনর উত্তর সন্ধান করতে বসবো, অনেক কটা আমাদেরকে কিন্তু মানে সাব প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমাদের কি এক্সিকিউটিভ কম পড়েছেন? যে বিষয়টা সুপ্রিম কোর্টেও ফ্ল্যাগ করা হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে, যে যদি এই এসআইআর প্রক্রিয়াতে একটা সার্টেন ক্লাস অফ এক্সিকিউটিভ অফিসার্স এর ওপরে মানে ওনাদেরকে আর কি এই কাজে নিযুক্ত করা যায়, সেই বোধহয় যথেষ্ট সংখ্যক অফিসার পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রোভাইড করা হয়নি, এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছিলাম। তো এই ব্যাকলগটা, এই যে এই ডেফিসিটটা ফিল আপ করার জন্য সুপ্রিম কোর্ট একটা, আমি বলবো, খুব মানে ঐতিহাসিক রায় দেন। যে কারণ যখনই এই আর্টিকেল 142 পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস, এই একটা কনস্টিটিউশন একটা ধারা আছে যেটা সুপ্রিম কোর্টের হাতে সবসময় থাকে, যে কোনো বিচারাধীন বিষয়ে যদি সম্পূর্ণ ন্যায় করতে হয়, এই ন্যায় করার জন্য সুপ্রিম কোর্টের যেটা সঠিক মনে হবে সুপ্রিম কোর্ট করতে পারবে। তো এই সঠিক মনে হয় যে সুপ্রিম কোর্টের কাছে, যে এই ডেফিসিটটা মিট আপ করার জন্য, এবং একটা একটা ডেডলাইন আছে, ভোট হতে হবে, সরকার গঠন করতে হবে, নইলে আরো অনেক বেশি সাংবিধানিক কমপ্লিকেশন শুরু হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন ইত্যাদি। তো এই সমস্ত কারণে সুপ্রিম কোর্ট মনে করেছে যে জুডিশিয়াল অফিসারদের দিয়ে এই প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করানো যেতে পারে। এবার তাহলে প্রশ্নটা এলো, জুডিশিয়াল অফিসাররা কি এটা করতে আদৌ কম্পিটেন্ট? কারণ দেখুন, যে জিনিসটা আমরা তো জানি যে আমাদের গভর্নেন্স মেকানিজমে 3টে পিলার আছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এবং প্রত্যেকের খুব ক্লিয়ারলি ডিফাইন্ড রোল আছে, খুব ক্লিয়ারলি ডিফাইন্ড পারপাস, অবজেক্টিভ আছে। যারা এক্সিকিউটিভে কাজ করেন তাদের কিন্তু সেই ট্রেনিংটাই হচ্ছে একটা মানে ইন আ ওয়ে যেটা তাদেরকে এই কাজ, এরকম কাজ করতে কিন্তু হেল্প করে। তো এখন যিনি জুডিশিয়াল অফিসার, যিনি সারাদিন মানে সারা জীবন বা একটা জীবনের একটা খুব এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম তারা বসে একটা লিটিগেশন ওরিয়েন্টেড একটা প্রফেশনে আছেন, যেখানে দুপক্ষ বাদ প্রতিবাদ করবে এবং আমাকে আইনটা ব্যবহার করে একটা রায় দিতে হবে। তো আজকে যদি আমাকে হঠাৎ করে বলা হয় তোমাকে ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে, প্রশ্নটা হচ্ছে সবাই কি সেই ফ্যাক্ট ফাইন্ডিং করতে আদৌ কম্পিটেন্ট? তাদের কি সেই ট্রেনিংটা আছে? বা যদি না থাকে, বা এখন সুপ্রিম কোর্ট বলেছে করতেই হবে, হাইকোর্ট মনিটর করছে, তখন কি হচ্ছে? তখন প্রসেসটা অটোমেটিক্যালি একটু একটু ঢিমে হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আছে, কিন্তু আমি একটা তাত্ত্বিক জায়গা থেকে বলবো যে একটা এর থেকেও জটিল একটা তাত্ত্বিক অবস্থান আমরা পাচ্ছি,
যে দেখুন, আমাদের যে আইন বা আমাদের যে আইন সিস্টেম, সেটাকে কিন্তু আমরা আমরা তো ইংরেজদের থেকে পেয়েছি, কমন কমন ল সিস্টেম থেকে পেয়েছি। ডেফিনেশনালি এটা কিন্তু একটা খুব অ্যাডভার্সারিয়াল সিস্টেম। মানে ওই আমি যেটা বললাম যে দুপক্ষের মধ্যে একটা বাদ প্রতিবাদ হবে এবং জজকে একটা নিউট্রাল অবজারভার হিসেবে রায় দিতে হবে। এখন আমরা এই অ্যাডভার্সারিয়াল কমন ল জুরিসপ্রুডেন্সে এত বছর ধরে অভ্যস্ত, এবং এটাই কিন্তু আমাদের আইনি প্রকার। এবার যেটা সুপ্রিম কোর্ট চাইছে জুডিশিয়াল অফিসাররা করুন, এই জিনিসটা খুব সহজেই একজন রোমানো জার্মানিক সিস্টেমের জাজ করতে পারেন, মানে ধরুন ফ্রান্স বা ইটালির জাজ। কারণ তাদের যে সিস্টেম, সিভিল ল সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু বাই ডেফিনেশন হচ্ছে ইনকুইজিটোরিয়াল। ইনকুইজিটোরিয়াল বলতে কি, যে তাদের কাছে কিন্তু মানে ওই আমি টিপিক্যালি আমরা যেভাবে আমরা জাজেদের যে রিপ্রেজেন্টেশনটা ধরুন পপুলার কালচারে দেখি, সিনেমায় দেখি বা নাটকে দেখি, বইয়ে পড়ি, সেরকম নয়। তাদের কাছে তাদের জাজদের কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিংটাই কাজ। সুতরাং আজকে এটা যদি একটা ইনকুইজিটোরিয়াল সিস্টেমের জজকে বলা হতো যে আপনাকে এই কাজটা করতে হবে, তাদের কাজটা কিন্তু প্রায় একটা এক্সিকিউটিভ, মানে একজন এক্সিকিউটিভ এবং একজন জুডিশিয়াল অফিসারের কাজটা প্রায় বলতে পারেন যে তুল্যমূল্যভাবে একই রকম, মানে অনেকভাবেই অনেকাংশেই। কিন্তু অ্যাডভার্সারিয়াল জাজ আজকে তাকে যখন ইনকুইজিটোরিয়াল একটা পদ্ধতি নিতে হচ্ছে, এখানে কম্পিটেন্সের প্রশ্ন আসছে। এবং আমি যদি কম্পিটেন্সের ব্যাপারটা মনে করি যে না ঠিক আছে, এখানে যেগুলো বলা হচ্ছিল মুখার্জি মুখোপাধ্যায় বা এরকম টাইপের মানে খুব বেসিক বাঙালি পদবীর নুয়ান্স গুলোকে জাস্ট করে দেওয়া, তো সেটা যদি করতেও হয় যেখানে হয়তো বিশাল বড় কম্পিটেন্স লাগবে না, তা সত্ত্বেও একটা তো সময়ের জায়গাটা থাকছেই। আর আরেকটা কথাও ভেবে দেখুন, আজকে যদি লক স্টক ব্যারেল আমি পুরো একটা কোর্ট খালি করে দিয়ে সবাইকে আমি এসআইআর এর কাজে ব্যবহার করি, আমরা জানি আমাদের আইন ব্যবস্থায় পেন্ডেন্সি একটা খুব বড় সমস্যা। তো সেই পেন্ডেন্সিটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো এই জিনিসগুলো ভাবনা চিন্তার বিষয়। আমার মনে হয় যে আমরা আজকে অনুষ্ঠানে আরো বেশি এটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমার প্রাথমিক অবজারভেশন। একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি, তারপর আমি আবিদ সাহেবের কাছে যাব। আমাদের সংবিধানের 142 নম্বর ধারা, আর্টিকেল 142, সুপ্রিম কোর্টকে প্রায় অসীম ক্ষমতা দেয়। সুপ্রিম কোর্ট যা খুশি তাই করতে পারে ন্যায় বিচারের স্বার্থে। আমি একজন আইনের অধ্যাপক হিসেবে, আইনের ছাত্র হিসেবে আপনার মতামত জিজ্ঞাসা করব। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে এই 142 ধারা প্রয়োগ, এটা কি যথাযথ হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, 142 ধারা যখন সুপ্রিম কোর্ট প্রয়োগ করে, যেহেতু এটা একটা এক্সেপশনাল রেমেডি, সেখানে মানে যথাযথ প্রশ্নটা হয়তো খুব একটা থাকে না। মানে এটা অনেকটা ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট মনে করছে তাই করেছে, বা সুপ্রিম কোর্ট মনে করছে যে এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই বা অল্টারনেটিভ ছিল না। তো এখন সেটা হয়তো যে তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মনে করেছে, সেই তথ্যের মধ্যে হয়তো যৌক্তিকতা থাকলেও থাকতে পারে। আমি ঠিক ঠিক এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম, যে এটা ছাড়া করা ছাড়া উপায় ছিল না। এই পরিস্থিতিটা যে তৈরি হলো, 142 ধারা প্রয়োগ করা ছাড়া উপায় ছিল না, এইটার জন্য কে দায়ী? নির্বাচন কমিশন দায়ী, না রাজ্য সরকার দায়ী, বা কে কতটা দায়ী আপনার কি মনে হয়? দেখুন, আমি এটা একটা সম্পূর্ণ অপারেশনাল জায়গায়, এটা হয়তো আমার থেকে আবিদ সাহেব মানে বলার মতন অনেক মানে বেটার পজিশনে আছেন। আমি বলতে পারেন একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, একজন ভোটার হিসেবে বলতে পারি উভয়ই দায়ী। কারণ আজকে প্রথমত দেখুন, প্রথমত এসআইআর প্রক্রিয়া এমন নয় যে একটা হঠাৎ করে কিছু হচ্ছে। এসআইআর প্রক্রিয়া হয়, বা ভোটার লিস্ট রিভিশন, বা যেগুলো বলা হচ্ছে যে মৃত ভোটারদেরকে লিস্ট থেকে বাদ দেওয়া, বা এই যে এই কাজগুলো, বা যারা ধরুন পার্মানেন্টলি অন্য স্টেটে মাইগ্রেট করে গেছেন বা অন্য কনস্টিটিউয়েন্সিতে মাইগ্রেট করে গেছেন, তাদেরকে বাদ দেওয়া, এটা তো একটা খুব রুটিন এক্সারসাইজ। এবার এই এক্সারসাইজটা তো ইলেকশনের ঠিক আগে আগে শুরু করার কোনো প্রয়োজন ছিল না, নিশ্চয়ই আরো অনেক আগে শুরু করা যেত। বিশেষত পশ্চিমবাংলায় আমরা জানি যে কিছু মানে আনুষঙ্গিক সমস্যা আছে। তো এটা তো ইলেকশন কমিশন এমন নয় যে ইলেকশন কমিশন জিনিসগুলো বোঝে না, তো সেটা আগে শুরু করতে পারতো। এক,
দুই হচ্ছে যে সরকারের দিক থেকেও হয়তো আরেকটু বেশি কোঅপারেশন আসা উচিত। যে দেখুন, এই স্যার এমন নয় যে পশ্চিমবাংলায় শুধু হচ্ছে, অন্যান্য জায়গাতেও হচ্ছে, কিন্তু এই পশ্চিমবাংলায় এসআইআর হওয়ার কারণে এই এত মামলা, এত মোকদ্দমা, এত বিতর্ক, এতটা তো অন্য স্টেটে হচ্ছে না। মানে এবং এমন নয় যে সে সব স্টেট বিজেপি রান বা মানে বিজেপি সেখানে গভর্ন করছে। তো সেখানে আমার মনে হয় সরকারের দিক থেকেও খানিকটা রেজিস্ট্যান্স প্রথম দিকে, বা হয়তো আমি বলতে পারবো একটা সরকার একটা ডিনায়ালে বাস করছিল যে না আলটিমেটলি হবে না কিছু। যখন দেখা গেছে যে হচ্ছে, তখন আর কি সবাই একটু মানে একটু শেকেন আপ হয়ে গেছে। তো এগুলো আমার আমার মনে হয় দেখুন এখানে দোষ দিয়ে তো এখন আর লাভ নেই, এখন এটা বাস্তব, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এখন আমাদের দরকার হচ্ছে যে যাতে সুষ্ঠুভাবে ইলেকশনটা শেষ হয় এবং সরকারটা ঠিক সময় তৈরি হয়। নইলে যে সাংবিধানিক কমপ্লিকেশন গুলো আমরা ফেস করব, এই এই কমপ্লিকেশন কিন্তু পশ্চিমবঙ্গ কোনোদিন ফেস করেনি। সুতরাং সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক, একটা যেটা সুপ্রিম কোর্ট এই রায় দেওয়া নির্দেশ দেওয়ার সময় বলেছেন যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রাঅর্ডিনারি সলিউশন, যার জন্য এই জুডিশিয়ারিকে লাগানো হয়েছে, ঠিক সে কথাই শ্রমিক বললেন আর কি। এটাও তো ঠিক যে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার গঠন করতে হবে, ভোট ঠিকঠাক ভাবে হতে হবে, এবং কারা সরকার গঠন করবে, ইলেকটোরেট কারা, সেটাও তো একটা ন্যায্য ইলেকটোরেট হতে হবে অবশ্যই।